17 জানুয়ারি 1920 আমেরিকার মতো দেশে মদ নিষিদ্ধ হলো। সরকার ভেবেছিল এই আইন বুঝি অপরাধ কমাবে, সমাজকে শোধরাবে। ঠিক একই সময়ে নিউ ইয়র্ক আর শিকাগোর অন্ধকার গলিতে সেদিন কিছু মানুষ আয়েশ করে কফির কাপে চুমুক দিচ্ছিল, কারণ তারা বুঝে গিয়েছিল আমেরিকার সরকার মদ নিষিদ্ধ করার মাধ্যমে তাদের হাতেই তুলে দিয়েছে এক নতুন সাম্রাজ্যের চাবিকাঠি। সেই মানুষগুলো ছিল ইতালিয়ান মাফিয়া, সিসিলির দরিদ্র নিপীড়িত মাটি থেকে উঠে এসে যারা একসময় আমেরিকার রাস্তাঘাট, বন্দর, শ্রমিক ইউনিয়ন, রাজনীতি, এমনকি রাষ্ট্রযন্ত্রের ভেতরেও নিজেদের ছাপ রেখেছিল। আজ জানব কিভাবে ইতালির দক্ষিণের এক রুক্ষ দ্বীপে জন্ম নেওয়া একটা কমিউনিটি ধীরে ধীরে পরিণত হলো আমেরিকার অদৃশ্য সাম্রাজ্যে। ইতালির দক্ষিণে ভূমধ্যসাগরের মাঝে একটি দ্বীপ সিসিলি। শুনে মনে হবে শান্ত একটা দ্বীপ, কিন্তু ইতিহাস ঘাটলে পাওয়া যাবে এই দ্বীপ একটা সময়ে ছিল রক্ত, লুণ্ঠন আর দখলদারিত্বের মঞ্চ। রোমান, আরব, নরম্যান, ফরাসি, স্প্যানিশ শতাব্দীর পর শতাব্দী ধরে একের পর এক শক্তি এসে সিসিলিকে শাসন করেছে। আর প্রতিবারই আমজনতা মানে সাধারণ সিসিলিয়ানরা একটা ধ্রুব সত্য শিখেছে, আর সেটা হলো সরকার তোমাকে রক্ষা করতে কখনোই আসবে না। এই অবিশ্বাস থেকেই জন্ম নেয় এক ভিন্ন কালচার। অবিশ্বাস করবেই বা না কেন? বিদেশি শাসকরা শয়ে শয়ে বছর ধরে চালিয়েছে অমানবিকতা, বিচারহীনতায় সাধারণ সিসিলিয়ানদের দিন কেটেছে। এরপর একটা সময় এসে এই ক্রমাগত বিচারহীনতা রূপ নেয় ক্রোধ, ক্রোধ থেকে প্রতিশোধ। ক্রমাগত বিদেশি শোষণের কারণে সিসিলিয়ানরা কখনোই রাষ্ট্র বা আইনের প্রতি আস্থাশীল হতে পারেনি। তারা নিজেদের সুরক্ষা ও বিচারের জন্য সরকার বা পুলিশের কাছে যাওয়ার চেয়ে নিজেদের পরিবার বা স্থানীয় শক্তিশালী নেতাদের উপর নির্ভর করতে শুরু করে। এরই ধারাবাহিকতায় ঊনবিংশ শতাব্দীতে গড়ে ওঠে একটা সিক্রেট নেটওয়ার্ক, কোসা নস্ট্রা, যার অর্থ আমাদের জিনিস। শুরুতে তারা ছিল কমলালেবুর বাগানের পাহারাদার, কিন্তু খুব দ্রুতই এই পাহারাটা বদলে যায় প্রোটেকশন বিজনেসে। তারা কৃষক আর জমির মালিকদের বলতো, টাকা দাও, আমরা তোমার ফসল রক্ষা করব। আর যদি কেউ টাকা না দিত তাহলে তার বাগান পুড়ে যেত, ব্যবসা শেষ হয়ে যেত, কখনো কখনো মানুষটাও। কিন্তু মাফিয়াদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল তাদের কোড অফ সাইলেন্স, অমেরতা। এর মানে ছিল, তুমি যদি খুন দেখো, চাঁদাবাজি দেখো, অপহরণ দেখো, তবুও পুলিশের কাছে যাবে না। নিজে মরে যাও, কিন্তু মুখ খুলো না, কারণ মুখ খুললে শুধু তুমি নও, তোমার পরিবারও শেষ হয়ে যাবে। এই অমেরতাই মাফিয়াকে শুধু অপরাধী দল নয়, একটা পাতাল রাজ্য বানিয়ে ফেলেছিল। অভিবাসনের ঢেউ, আর তার সঙ্গে আমেরিকায় পৌঁছে গেল অন্ধকার। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ইতালির অর্থনীতি ভেঙে পড়ে, মন্দা দেখা দেয়। দারিদ্র্য, বেকারত্ব আর হতাশায় লাখ লাখ ইতালিয়ান পাড়ি জমায় আমেরিকায়। 1880 থেকে 1920 এই সময় প্রায় 40 লক্ষ ইতালিয়ান অভিবাসী যুক্তরাষ্ট্রে পৌঁছায়। প্রত্যেকটা উন্নত রাষ্ট্রেই কিছু ডাউনটাউন থাকে, বলতে পারেন অন্ধকার রাজ্য। সমাজের পোড় খাওয়া লোকেরা, দরিদ্র অভিবাসীরা সেখানে জীবন নিয়ে লড়াই করে। সেই ইতালিয়ান অভিবাসীদের অনেকেই এসে ওঠে নিউ ইয়র্কের লোয়ার ইস্ট সাইড, ব্রুকলিন আর শিকাগোর গরিব ইতালিয়ান পাড়াগুলোতে। কিন্তু দ্য সিটি অফ ড্রিমস, দ্য সিটি অব অপরচুনিটিস নিউ ইয়র্ক এই পোড় খাওয়া ইতালিয়ানদের স্বপ্ন দেখতে দেয়নি। দিয়েছিল বর্ণবাদ, অপমান, দারিদ্র্য আর পুলিশি নির্যাতন। এই পরিস্থিতিতে ইতালিয়ান অভিবাসীদের পিঠ দেয়ালে ঠেকল, তারা গোছাতে লাগলো নিজেদের। এভাবেই আমেরিকার মাটিতে জন্ম নিল ব্ল্যাক হ্যান্ড সন্ত্রাস। ব্ল্যাক হ্যান্ড কোনো সুসংগঠিত কর্পোরেশন ছিল না, এটা ছিল এক ধরনের ব্ল্যাকমেইলিং বিজনেস বা ভয় ব্যবসা। কোনো ইতালিয়ান দোকানদার বা ব্যবসায়ীর কাছে হঠাৎ একটা উড়ো চিঠি আসতো। চিঠিতে লেখা থাকতো, নির্দিষ্ট পরিমাণ টাকা দাও, না হলে দোকান উড়িয়ে দেওয়া হবে, সন্তান অপহরণ করা হবে কিংবা লাশ পড়বে। চিঠির নিচে থাকতো কালো হাতের ছাপ বা রক্তমাখা ছুরির ছবি। প্রথম দিকে আমেরিকার প্রশাসন এটাকে তেমন গুরুত্বই দেয়নি। তাদের ভাবনা ছিল, ইতালিয়ানরা নিজেদের মধ্যে মারামারি করছে, করুক। কিন্তু তারা বুঝতে পারেনি এই অবহেলাই তৈরি করছে ভবিষ্যতের এক অপরাধ সাম্রাজ্যের ভিত্তি। 1920 সালে মদ নিষিদ্ধ হলো ঠিকই, কিন্তু মদ্যপান তো বন্ধ হলো না, বরং যা হলো তা আরও বিপজ্জনক। বৈধভাবে মদ্যপানের সুবিধা চলে গেলেও চাহিদা রইল আগের মতোই কিংবা কিছুটা বেশি। ফলে মদের বাজার পুরোপুরি চলে গেল আন্ডারওয়ার্ল্ডের হাতে। এখানেই ইতালিয়ান মাফিয়ারা তাদের ক্যারিশমা দেখালো।
তারা কানাডা আর ক্যারিবিয়ান অঞ্চল থেকে অবৈধভাবে মদ আনতে শুরু করলো। ট্রাক, গুদাম, গোপন বার সবকিছু নিয়ে গড়ে উঠল এক বিশাল নেটওয়ার্ক। এখন তারা আর ছোটখাটো চাঁদাবাজ নয়, তারা এখন বুটলেগার, চোরাচালানকারী, অবৈধ কর্পোরেট বিজনেসম্যান। শিকাগোতে আল কাপুন, নিউ ইয়র্কে সিসিলিয়ান বসরা প্রতি সপ্তাহে লাখ লাখ ডলার কামাতে লাগলো। অর্থই সকল অনর্থের মূল বলে একটা প্রবাদ আছে না, ঠিক সেটাই হলো। টাকার অঙ্ক যত বাড়ল ততই বাড়ল তাদের আরেকটা ক্ষমতা, দুর্নীতি। মাফিয়ারা পুলিশ কিনে ফেলল, বিচারক কিনে ফেলল, মেয়র, কাউন্সিলম্যান, রাজনীতিবিদ, যাকে যেখানেই কাজে লাগবে সবাইকেই টাকা খাওয়ানো শুরু হলো। পরিস্থিতি এমন দাঁড়ালো যে কখনো কখনো পুলিশের গাড়ি দিয়েই মদের চালান এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যেত। এই ১৩ বছরে মাফিয়ারা শুধু ধনীই হয়নি, তারা শিখে গেছে রাষ্ট্রকে কিভাবে ভেতর থেকে পচিয়ে দিতে হয়। ১৯২০-এর শেষ ভাগে নিউ ইয়র্কের ইতালিয়ান আন্ডারওয়ার্ল্ড দুই ভাগে ভাগ হয়ে যায়। একদিকে জো মাসেরিয়া, অন্যদিকে সালভাতোরে মারানজানো। এই সংঘর্ষ ইতিহাসে পরিচিত ক্যাস্টেলামারিজ ওয়ার নামে। দুজনই ক্ষমতা চাইছিল, দুজনই নিজেকে নিউ ইয়র্কের সর্বোচ্চ বস ভাবত। এই গ্যাং ওয়ারে নিউ ইয়র্কের অলিতে গলিতে লাশ পড়ছিল প্রায় প্রতিদিন। কিন্তু এই রক্তক্ষয়ী যুদ্ধের আড়ালে উঠে আসছিল একটা নতুন প্রজন্ম, যারা পুরনো সিসিলিয়ান অহংকারে বিশ্বাস করত না। তাদের নেতা চার্লস লাকি লুসিয়ানো। লুসিয়ানো বুঝেছিলেন মাফিয়ারা যদি শুধু খাঁটি সিসিলিয়ান হওয়ার অহংকারে পড়ে থাকে তাহলে বিজনেস আগাবে না, কারণ টাকা জাতি দেখে না, ধর্মও দেখে না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন পুরনো দুই ডনকেই সরিয়ে দিতে হবে। ১৯৩১ সালে প্রথমে খুন হলো জো মাসেরিয়া, তার কিছুদিন পর খুন হলো মারানজানো। আর এই দুই মৃত্যুর পর লুসিয়ানো যা করলেন সেটাই আমেরিকান মাফিয়াকে স্থায়ীভাবে শক্তিশালী বানিয়ে দেয়। লুসিয়ানো একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝেছিলেন, একজন বস অফ অল বসেস টিকে থাকতে পারে না, কারণ সবাই শেষ পর্যন্ত তাকে মেরে তার জায়গা নিতে চাইবে। তাই তিনি পুরনো একক নেতৃত্বের বদলে তৈরি করলেন দ্য কমিশন, এক ধরনের মাফিয়া বোর্ড অফ ডিরেক্টরস। এখানে নিউ ইয়র্কের 5টি প্রধান পরিবার, বোনানো, কলম্বো, গ্যাম্বিনো, জেনোভেসে, লুচেসে এবং অন্যান্য শহরের বড় মাফিয়া নেতারা একসঙ্গে বসত। নিয়মটা ছিল পরিষ্কার, এক পরিবার অন্য পরিবারের ব্যবসায় নাক গলাবে না, কোনো বড় ধরনের হত্যাকাণ্ডের আগে অনুমতি লাগবে, লাভজনক হলে ইহুদি, আইরিশ যে কারোর সাথেই পার্টনারশিপ করা যাবে, যুদ্ধ নয় ব্যবসা আগে। এই সিদ্ধান্তের পর মাফিয়ারা আর শুধু গ্যাং রইল না, তারা হয়ে গেল একটা ক্রিমিনাল কর্পোরেশন, একটা ওয়েল অর্গানাইজড ক্রিমিনাল কর্পোরেশন। মদের নিষিদ্ধকাল শেষ হওয়ার পর মাফিয়ারা বুঝল শুধু মদের ব্যবসায় টিকে থাকা যাবে না, তাই তারা ঢুকে পড়ল আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলোতে। প্রথম টার্গেট ছিল লেবার ইউনিয়ন, ট্রাক চালক, নির্মাণ শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, ডক ওয়ার্কার, বড় বড় ইউনিয়নের নিয়ন্ত্রণ তারা নিয়ে নিল। এর মানে কি? এর মানে একটা শহরের নির্মাণ, সরবরাহ, বন্দর, পরিবহন সব কিছুর চাবি চলে গেল মাফিয়ার হাতে। কোনো বিল্ডিং বানাতে চাইলে তাদের টাকা দিতে হবে, বন্দর চালাতে চাইলে তাদের সাথে সমঝোতা করতে হবে, শহরের আবর্জনা তুলতে, মাল খালাস করতে, শ্রমিক নামাতে সবখানেই তাদের প্রভাব। এরপর এলো লাস ভেগাস। ইউনিয়নের পেনশন ফান্ড, কালো টাকা, আন্ডারওয়ার্ল্ডের বিনিয়োগ, এই সব কিছু দিয়ে মাফিয়ারা গড়ে তোলে ক্যাসিনো সাম্রাজ্য। লাখ লাখ ডলার ক্যাসিনো থেকে গায়েব হয়ে সুটকেসে ভরে চলে যেত নিউ ইয়র্ক, শিকাগোর বসদের কাছে। এটাকে বলা হতো স্কিমিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটল অবিশ্বাস্য এক ঘটনা। জার্মান সাবমেরিন আমেরিকার উপকূলে হামলা করছে, নৌবাহিনী আতঙ্কিত। তাদের সন্দেহ নিউ ইয়র্ক বন্দরে শত্রুপক্ষের গুপ্তচর ঢুকে আছে। আর তখনই মার্কিন কর্তৃপক্ষ গোপনে যোগাযোগ করল কার সঙ্গে জানেন? সেই মাফিয়াদের সঙ্গে। জেলে থাকা লাকি লুসিয়ানোর সাথে এক গোপন সমঝোতা করা হলো, যা পরে পরিচিত হয় অপারেশন আন্ডারওয়ার্ল্ড নামে। লুসিয়ানোর নেটওয়ার্ক নিউ ইয়র্ক বন্দরে নজরদারি জোরদার করল, আর সিসিলিতে মিত্রবাহিনীর অভিযানের সময়ও তাদের সংযোগ কাজে লাগানো হয়। একবার ভেবে দেখুন, একটা অপরাধ চক্র কতটা শক্তিশালী হলে একটা রাষ্ট্র যুদ্ধ জিততে তাদের দরজায় যায়। দশকের পর দশক আমেরিকার অনেক ক্ষমতাবান মানুষই মাফিয়ার অস্তিত্ব অস্বীকার করেছে, কিন্তু ১৯৫৭ সালে অ্যাপালাচিন মিটিং সব বদলে দেয়। একসাথে বহু শীর্ষ মাফিয়া বস ধরা পড়ে যায়। তারপর আসে জো ভালাচিয়ের জবানবন্দি।
প্রথমবারের মতো জনসম্মুখে মাফিয়ার কাঠামো, নিয়ম, পরিবার সবকিছু প্রকাশ পায়। আর শেষ ধাক্কাটা আসে রিকো অ্যাক্টের মাধ্যমে। এখন আর বসকে নিজের হাতে খুন করতে দেখা লাগবে না, প্রমাণ করতে পারলেই হবে যে সে একটা অপরাধী সংগঠনের নেতা। 1980 আর 1990-এর দশকে একে একে বড় বড় বসরা ধরা পড়তে থাকে। বিশ্বাসঘাতকতা শুরু হয় ভেতর থেকেই। যে ওমেরতা একসময় তাদের সবচেয়ে বড় শক্তি ছিল, সেটাই ভেঙে পড়ে জেল, লোভ আর ভয়ের চাপে। আর তখনই ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে সেই কালো সাম্রাজ্য, যেটা একসময় আমেরিকার শহর, রাজনীতি, অর্থনীতি আর রাস্তাঘাটের ওপর কালো ছায়া ফেলে রেখেছিল। সিসিলির নিপীড়িত কৃষক সমাজ থেকে উঠে গোটা আমেরিকায় ভয়ঙ্কর আন্ডারওয়ার্ল্ড তৈরি। আপনার কি মনে হয় এই গল্পটা কি শুধুই অপরাধের? এটা একই সঙ্গে রাষ্ট্রের ব্যর্থতা, অভিবাসী বঞ্চনা আর ক্ষমতার দুর্নীতিগ্রস্ত প্রকৃতির গল্প। কারণ ইতিহাস বারবার একটা জিনিসই দেখিয়েছে, যেখানে রাষ্ট্র দুর্বল, সমাজ বিভক্ত আর টাকার গন্ধটা তীব্র, সেখানে ছায়ার ভেতর থেকে কেউ না কেউ উঠে আসে আর বলে, I'm gonna make him an offer he can't refuse.